আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার। বাণিজ্য বৈষম্য কমাতে চীনকে বেশি করে বাংলাদেশের ওষুধ, চামড়া ও সিরামিক পণ্য নেয়ার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর। ছাগলকাণ্ডে মতিউর তার স্ত্রী ও ছেলের বিদেশ যাত্রায় আদালতের নিষেধাজ্ঞা। দুদকে হাজির হননি সাবেক আইজি বেনজিরের স্ত্রী সন্তান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। কারো কথায় কান না দিয়ে আত্মবিশ্বাস নিয়ে চলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে সারা দেশে শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করে তিনি বলেন, সরকারের উন্নয়ন যাদের ভালো লাগে না, শিক্ষার্থীদের তাদের এড়িয়ে চলতে হবে। সমালোচনাকে পাত্তা না দিয়ে সরকার বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলছে বলেও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত দেশের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিয়ে আসছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। এরই ধারাবাহিকতায় এবছর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সারা দেশে প্রায় ৬৩ লাখ শিক্ষার্থীকে এককালীন উপবৃত্তি ও টিউশন ফি প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষা খাতে নেয়া সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝরে পড়ার হার অনেকটা কমে গেছে। তাদের সহযোগিতায় সরকারের শিক্ষা ট্রাস্ট ফান্ডে বিত্তবানদের অবদান রাখার আহ্বান জানান তিনি। এই বাংলাদেশ নিয়ে আর দুশ্চিন্তার আমার কিছু নেই, কারণ এখন আমাদের এই ছোট্ট সোনামণিরাই নিয়ে যাবে এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে ভবিষ্যতে পরিচালনাও তারা করবে। এবং যে শিল্প খাতে যে পরিবর্তনটা এসে যাচ্ছে, চতুর্থ শিল্প বিপ্লব, তার উপযুক্ত দক্ষ কারিগর অর্থাৎ স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে উঠবে আমাদের এই আজকের ছেলেমেয়েরা, এটাই আমি বিশ্বাস করি। কিছু লোকের তো বেশ টাকা পয়সা হয়ে গেছে, তাই বিত্তবানরা যদি এই ট্রাস্ট ফান্ডে অনুদান দেয়, অনেকে দিয়েছে এর মধ্যে, কিন্তু আরও যদি দেয় তাহলে আমি মনে করি যে আরও বেশি আমরা ব্যবহার করতে পারবো এই ফান্ডটা। শিক্ষার্থীরা যাতে আনন্দদায়ক পরিবেশে জ্ঞান অর্জন করতে পারে সে বিষয়ে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন সরকার প্রধান। এখন যদি সারাক্ষণকে বলে পর পর পর, এটা কি ভালো লাগে বলো? মোটেই ভালো লাগে না। যা একটু পর ইচ্ছা থাকে তাও নষ্ট হয়ে যায়, এটা কিন্তু বাস্তব কথা। সেই জন্যই এমনভাবে শিক্ষার ব্যবস্থাটা করা যে আগ্রহ নিয়েই ছেলেমেয়েরা পড়বে, পরপর করতে হবে না বা ধরে পিটাতেও হবে না। আমরা আবার বাঙালি পরচর্চায় খুব পছন্দ করি, তো যে যা মনে করে লিখে দেয়। কিন্তু সেটা আমি এইমাত্র আমাদের শিক্ষা বলছি এটা লিখলো ওটা লিখলো, আমরা ওটা লিখলে শুনবো না তো। নিজের মনের আত্মবিশ্বাস থাকতে হবে। আর দেশের দায়িত্ব যখন নেবে, দেশের জন্য কোনটা ভালো সেটা নিজের চিন্তা থেকে আসতে হবে। আর কেউ একটু সমালোচনা করলেই অমনি সেটার জন্য ভীত হয়ে যেতে হবে, আমি এটা বিশ্বাস করি না। অনুষ্ঠানে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় 15 জন বিজয়ীকে 2 লাখ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও স্নাতক পর্যায়ে 21 জন মেধাবী শিক্ষার্থীকে দেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড ও 3 লাখ টাকার চেক। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় সংসদ ভবনের প্রথম তলায় স্থাপিত মুজিব ও স্বাধীনতা গ্যালারির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে প্রথম তলায় স্থাপিত মুজিব ও স্বাধীনতা উদ্বোধন করে তা পরিদর্শন করেন সংসদ নেতা। এ সময় স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ সহ হুইপরা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে মুজিব ও স্বাধীনতায় প্রদর্শিত বিভিন্ন স্থিরচিত্র ও ঘটনা প্রবাহ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। গ্যালারির প্রথম কক্ষে প্রদর্শিত হয়েছে বাংলার প্রাচীন ইতিহাস থেকে শুরু করে বঙ্গবন্ধুর শৈশব ও কৈশোর, মুজিব ভাই হয়ে ওঠা, ভারত ভাগ ও পাকিস্তান প্রতিষ্ঠা, ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭০-এর নির্বাচন,
দ্বিতীয় কক্ষে ঘটনা প্রবাহ এগিয়ে গেছে মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের দিকে। তৃতীয় কক্ষে প্রদর্শিত হয়েছে বাংলাদেশের গৌরবোজ্জ্বল বিজয়, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন, যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠন সহ আন্তর্জাতিক পরিসরে দেশের পরিচিতি সুসংহত করার স্বর্ণালী ইতিহাস। এছাড়াও স্থান পেয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের সংগ্রামী জীবন, বঙ্গবন্ধুর পারিবারিক জীবনের খণ্ডচিত্র সহ ৭৫-এর ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের কালো অধ্যায়। পরে মুজিব ও স্বাধীনতা পরিদর্শন করেন মন্ত্রিপরিষদের সদস্য ও সংসদ সদস্যরা। রোহিঙ্গা সংকট দ্রুত সমাধানে চীনের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও সংসদ কার্যালয়ে সাক্ষাৎ করলে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য খুবই হতাশা ও উদ্বেগজনক। লিউ জিয়ানচাও বলেন, রোহিঙ্গা ইস্যুতে কিভাবে পরিস্থিতির উন্নতি করা যায় তা নির্ধারণ করতে চীন প্রতিশ্রুতিবদ্ধ এবং মিয়ানমারের সঙ্গে কাজ করছে। এ সময় মানবিক কারণে রোহিঙ্গাদের সমর্থন করার জন্য বাংলাদেশের প্রশংসা করেন মন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফর নিয়ে লিউ জিয়ানচাও জানান, এই সফর দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে। চীনা কমিউনিস্ট পার্টি ও আওয়ামী লীগের মধ্যে সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করে তিনি আরও বলেন, এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা জরুরি। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের কাছে সরকারি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর ৫১,৩৯১ কোটি ৮৯ লাখ টাকা পাওনা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী জানান, রাষ্ট্রায়ত্ত ৫৬টি প্রতিষ্ঠানের কাছে ব্যাংকগুলোর এই পরিমাণ টাকা পাওনা। এর মধ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের কাছে সবচেয়ে বেশি পাওনা, প্রায় ১৫,৫৫০ কোটি টাকা। এছাড়া চিনি কলগুলোর কাছে পাওনা প্রায় ৭,৮১৩ কোটি টাকা, টিসিবির কাছে ৫,০১৮ কোটি টাকা ও বাংলাদেশ বিমানের কাছে পাওনা ৪,৪৪১ কোটি টাকা। অর্থমন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশে কোনো ব্যাংকে আর্থিক সংকট নেই। $১৩ বিলিয়ন পণ্য আমদানির বিপরীতে চীনে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ১ বিলিয়নের কম। বিশাল বাণিজ্য বৈষম্য কমিয়ে আনতে চীনকে বেশি করে বাংলাদেশের ঔষধ, চামড়া ও সিরামিক পণ্য নেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ঢাকা সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এ আহ্বান জানান তিনি। আগামী ৮ থেকে ১১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফর হতে পারে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। মিজান শাহজাহানের রিপোর্ট। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপি গণতন্ত্রের কথা বললেও তাদের দলে গণতন্ত্র নেই। সম্মেলন ছাড়াই লন্ডন থেকে কমিটি গঠনেরও সমালোচনা করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, উদ্দেশ্যমূলকভাবে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধারাবাহিক সংবাদ হলে বুঝতে হবে এর মূলে ষড়যন্ত্র রয়েছে। একটি বিশেষ মহল সরকারের বিরুদ্ধে বিএনপির পাশাপাশি ষড়যন্ত্রে লিপ্ত। সেই বিশেষ মহলের সাথে দু একটি গণমাধ্যমও যুক্ত। ইচ্ছাকৃতভাবে কোনো প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস হিসাবে যদি ধারাবাহিকভাবে সংবাদ পরিবেশন করা হয়, তাহলে বুঝতে হবে সেটি ষড়যন্ত্রের অংশ। পরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সফররত চীনের কমিউনিস্ট পার্টির ৮ সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। দেশটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়ান চাও বলেন, ৫ দশকের পরীক্ষিত বন্ধুরাষ্ট্র, উন্নয়ন সহযোগী হিসাবে সব সময় বাংলাদেশের পাশে থাকবে চীন। Coming visit by the Prime Minister is going to be a very fruitful one, and China remains a friend as your neighbor and a partner for your modernization drive. ডক্টর হাসান মাহমুদ বলেন, আমদানি রপ্তানির ফারাক কমাতে চীনকে ঔষধ, চামড়া ও সিরামিক পণ্য আমদানির তাগিদ দিয়েছেন। আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকালে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে বলেও জানান তিনি। Pharmaceutical industry we are exporting to US market, EU market, জাপান, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর। আমরা সেখানে আমাদের ওষুধ রপ্তানি করছি, তোমাদের দেশে আমাদের ওষুধ নিয়ে যাও। আমাদের চামড়া খাত খুব ভালো করছে, আমাদের সিরামিক ইউরোপে যাচ্ছে, আমেরিকায় যাচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা করেছি।
এবং তিনি আমাদের দেশে আরও ইনভেস্টমেন্টের ব্যাপারে আগ্রহ ব্যক্ত করেছেন। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের সাথে কূটনৈতিক তৎপরতা চালাতে চীনকে অনুরোধ করেছে বাংলাদেশ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। দেশকে নেতৃত্ব শূন্য করতেই কারাগারে থাকা অবস্থায় সরকারের নির্দেশে খালেদা জিয়ার খাবারে বিষ প্রয়োগ করা হয়েছিল বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সে কারণেই বেগম জিয়া ধীরে ধীরে গুরুতর অসুস্থ হয়ে এখন জীবন মৃত্যু সন্ধিক্ষণে বলে দাবি করেন তিনি। দলের চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় নয়াপল্টনে মহিলা দলের দোয়া মাহফিলে রিজভী এসব কথা বলেন। আওয়ামী লীগ কেবল ক্ষমতায় থাকার জন্য প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী বিভিন্ন চুক্তি করেছে বলে অভিযোগ করেন বিএনপির এই মুখপাত্র। তিনি বলেন, পুলিশ প্রশাসন ও সরকার সমর্থকদের সীমাহীন দুর্নীতির খবর প্রকাশের জন্যই গণমাধ্যমকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। এবং খালেদা জিয়া উনাকে তিলে তিলে নিঃশ্বাস করার জন্য কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং খাবারের মধ্যে নানা ধরনের ওষুধ প্রয়োগ করে আজকে তার শরীরের নানা অসুস্থতায় তিনি ভোগাচ্ছেন। দেশপ্রেমিক নেতৃত্ব শূন্য করা, জাতীয়তাবাদী নেতৃত্ব শূন্য করার একটা গভীর মাস্টার প্ল্যান বাস্তবায়ন করছেন শেখ হাসিনা। ছাগলকাণ্ডে এনবিআর সদস্য মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী সন্তানের বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক। পাশাপাশি তার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান চলছে বলে জানান দুদক সচিব। এদিন সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী সন্তান দুদকে হাজির না হওয়ায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান কমিশন সচিব। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। এটা কিনে আপনার অনুভূতি কিরকম বলেন? সম্পর্ক বদলে গেল একটি ছাগলে। নিজের ছেলেকেই অস্বীকার করলেন রাজস্ব বোর্ডের এই কর্মকর্তা। আবার ছাগল কাণ্ডেই হারালেন এনবিআর ও সোনালী ব্যাংকের পদও। শুধু ছেলে নয়, কানাডায় বিলাসী জীবনযাপন করছেন তার মেয়ে ফারজানা রহমান ইশপিতাও। দামি গাড়ি আর আলিশান বাড়িতে বসবাস। সরকারি কলেজের শিক্ষক থেকে অব্যাহতি নিয়ে প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকিকে বানিয়েছেন নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান। তার নামেও আছে সম্পদের পাহাড়। ছাগলকাণ্ডের পর বেরিয়ে আসতে থাকে মতিউরের বিপুল অর্থবিত্তের খবর। পরিস্থিতি আঁচ করতে পেরে চতুর মতিউর যখন বিদেশ পালিয়েছেন বলে খবর ছড়িয়েছে, তখন তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিল আদালত। অভিযুক্ত যারা আছেন মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ এবং তার ছেলে তৌফিকুর রহমান অর্ণব, তাদের তিনজনের বিরুদ্ধে বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারির জন্য একটি আবেদন করা হয়েছে টিম লিডার মোহাম্মদ আনোয়ার হোসেনের পক্ষে। বিজ্ঞ আদালত শুনানি শেষে তাদের তিনজনের বিরুদ্ধে বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারি করেছেন। এনবিআর এর সদস্য জনাব মোহাম্মদ মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের বিষয়টি অনুসন্ধানের জন্য 3 সদস্য বিশিষ্ট টিম গঠন করা হয়েছে। সেই টিমের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এদিকে 24 জুন দুদকে হাজির হবার নোটিশ ছিল সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী ও সন্তানদের। তারা হাজির হননি, আবার সময় বাড়ানোর আবেদনও করেননি। এ অবস্থায় অনুসন্ধান কর্মকর্তা আইনি ব্যবস্থা নেবেন বলে জানান দুদক সচিব। দুর্নীতি দমন কমিশন আইন 2004 ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 অনুযায়ী তারা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে আশা করছি তারা তাদের প্রতিবেদন দাখিল করতে পারবেন। পরবর্তী কার্যক্রম তাদের প্রতিবেদন দেওয়ার পরে কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবেন। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তিদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার নির্দেশনা পেলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জের 110তম প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালির পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। আইজিবি বলেন, পুলিশ চাইলেই যে কাউকে যে কোনো সময় ধরতে পারে না, আইনি প্রক্রিয়ায় যেতে হয়। ঢাকা রেঞ্জের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে প্রথম বুলেট নিক্ষেপকারী পুলিশ সদস্যরা দেশ সেবায় আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে। এর আগে র্যালিতে অংশ নেন ঢাকা রেঞ্জের পুলিশ সদস্যরা। আইনানুগ প্রক্রিয়ায় যখন আমাদেরকে
আমরা যে কাউকেই যে কোনো সময় স্টপ করতে পারি না, এটা একটা আইনানুগ প্রক্রিয়া। আইনানুগ প্রক্রিয়ায় যখন যেটা করা হয় এটার যে রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমরা দায়িত্ব পালন করি। বাংলাদেশ পুলিশ 100 বছরের অধিককাল যাবৎ এই দেশে আমরা সেবা দিয়ে আসছি এবং সফলভাবে আমরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখি। সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর সোমবার প্রথম কর্মদিবসে ব্যস্ত সময় পার করেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি। এ সময় সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার জানায়। অভিবাদন গ্রহণ ও কার্ড পরিদর্শন করে নতুন সেনাপ্রধান সেখানে একটি গাছের চারা রোপণ করেন তিনি। এদিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় বঙ্গবন্ধু সহ ৭৫-এর সব শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন। এছাড়া মহান স্বাধীনতা যুদ্ধে আত্মউৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি। সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন জেনারেল ওয়াকারুজ্জামান। পুলিশের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো তথ্য গণমাধ্যমে প্রচার না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। সোমবার রাজারবাগ পুলিশ লাইনে ঢাকা রেঞ্জের ১১০ বছর পূর্তি অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশকে আধুনিকায়ন করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এ সময় পুলিশের মহাপরিদর্শক চৌধুরীর আব্দুল্লাহ আল মামুন বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশ জঙ্গিমুক্ত হয়েছে। মিডিয়াতে পুলিশকে নিয়ে অনেক কথা বলা হচ্ছে। আমি কিন্তু মিডিয়াকে অনুরোধ করব যে ঢালাওভাবে একটা ফোর্সটাকে কিন্তু আমরা কিন্তু যেন ডিমোরালাইজও করি না, যেন আমরা সমালোচনাও করি নাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ আসামি সহ ৬০ জনের ফাঁসি কার্যকর করা আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া মারা গেছেন। রাজধানী সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জল্লাদ শাহজাহান। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। ৭৪ বছরের জীবনে ৩২ বছরই ছিলেন কারাগারে। বঙ্গবন্ধুর ৬ খুনি সহ ফাঁসির মঞ্চে ঝুলিয়েছেন কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার, জঙ্গি নেতা বাংলা ভাই সহ ৬০ জনকে। বলছি আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়ার কথা। সাভারের হেমায়েতপুরের ভাড়া বাসায় হঠাৎ তার বুকে ব্যথা উঠলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর ভোরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই মৃত্যুর বিষয়ে আমি শ্রোতাল করেছি, সবকিছুই পরিস্থিতি স্বাভাবিক দেখছি, কোথাও কোনো জখমের চিহ্ন পাইনি। হাসপাতালে গিয়ে দেখা হয় বাড়িওয়ালা আবুল কাশিমের সঙ্গে। গেল ১০ জুন তার বাসায় একা থাকবেন বলে রুম ভাড়া নিয়েছিলেন জল্লাদ শাহজাহান। ওনার কোনো পরিবারের ফোন নাম্বার নেই আমাকে, যেহেতু আমার কাছে আইডি কার্ড ছিল, আইডি কার্ড অনুযায়ী আমি তার পলাশে চলে গেছি গ্রামে, নোট শুনতাম, আমি নিজেই গেছি। ৩ বোন ১ ভাইয়ের মধ্যে সবাই মারা গেছেন বহু আগে। জীবিত এক বোন এসেছেন বাড়িওয়ালার কাছে খবর পেয়ে। রাতে ৩:৩০ বুক ব্যথা উঠছে, কইতেছে আমার বাঁচান পরে তারা আরো বাড়ির লোকজন লয়ে মেডিকেল ভর্তি করছে। তো ডাক্তার ঘোষণা দিছে ৫টা না ৬টা ৫টা ৩০ মিনিটে মানে মারা গেছে। ২০২৩ সালের ১৮ জুন মুক্তি পান জল্লাদ শাহজাহান ভূঁইয়া। ওই বছরের ২১ ডিসেম্বর সাথী আক্তার নামের ২৩ বছরের এক তরুণীকে বিয়ে করেন তিনি। পরে ওই তরুণীর বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারণার মামলাও করেন শাহজাহান ভূঁইয়া। এরপর আলোচনার বাইরে থাকতে সাভারে একটি চায়ের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করছিলেন জল্লাদ শাহজাহান। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সোমবার সন্ধ্যায় হাতিরঝিলের এমপি থিয়েটারের মঞ্চে এ বর্ণাঢ্য আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
আয়োজনটিতে অংশ নেন দেশের খ্যাতনামা সঙ্গীত ও নৃত্যশিল্পীরা। আমন্ত্রিত অতিথিরা ছাড়াও উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন সাধারণ দর্শনার্থীরাও। নগদের জমি ক্যাম্পেইনে পঞ্চম প্লট জিতে নিয়েছেন মালয়েশিয়া প্রবাসী আলাউদ্দিন। নগদের ঈদ ক্যাম্পেইনে অংশ নিয়ে দেশে রেমিটেন্স পাঠিয়ে তিনি জিতে নিয়েছেন এই পুরস্কার। সম্প্রতি নগদের ডেপুটি চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সোলাইমান ও জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ মালয়েশিয়া গিয়ে নগদের প্লটের কাগজপত্র আলাউদ্দিনের কাছে হস্তান্তর করেন। পুরো ক্যাম্পেইন জুড়ে মোট 8টি জমি বিজয়ী গ্রাহকদের উপহার দেবে নগদ। ঈদ উৎসবকে সামনে রেখে দেশের ইতিহাসে প্রথমবারের মতো জমি জেতার অফার নিয়ে আসে নগদ। এই ক্যাম্পেইনে নগদের সাথে জমির জন্য ল্যান্ড পার্টনার হিসেবে যুক্ত হয়েছে পূর্বাচল প্রবাসী পল্লী লিমিটেড। পার্টেক্স খেলার খবর। জয় দিয়েই কোপা আমেরিকা মিশন শুরু করলো উরুগুয়ে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সি গ্রুপের ম্যাচে 15 বারের বিজয়ী উরুগুয়ে 3-1 ব্যবধানে পরাজিত করেছে পানামাকে। খেলা 16 মিনিটে ম্যাক্সিমিলিয়ানো আরাউজো দারুণ এক গোলে কোচ মার্সেলো বিয়েলসার দলকে এগিয়ে দেন। বিরতির পর গোল সংখ্যা বাড়ানোর চেষ্টা করতে থাকে উরুগুয়ে। 85 মিনিটে দুর্দান্ত এক ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন নুনেজ। খেলার ইনজুরি টাইমের প্রথম মিনিটে মাটিয়াস ভিনা নিখুঁত এক হেডে 3-0 এগিয়ে দেন উরুগুয়েকে। এরপর ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে পানামার পক্ষে সান্ত্বনাসূচক একটি গোল শোধ করেন আন্দ্রেস মুরিলো। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার। বাণিজ্য বৈষম্য কমাতে চীনকে বেশি করে বাংলাদেশের ওষুধ, চামড়া ও সিরামিক পণ্য নেয়ার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর। ছাগলকাণ্ডে মতিউর তার স্ত্রী ও ছেলের বিদেশ যাত্রায় আদালতের নিষেধাজ্ঞা। দুদকে হাজির হননি সাবেক আইজি বেনজিরের স্ত্রী সন্তান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।